আমরা পেনাল কোড দেখব এবং পেনাল কোড থেকে আমরা একটা বিষয় আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে পেনাল কোডের 310 ধারাতে কি আছে। পেনাল কোডের 310 ধারাতে একটা অপরাধের ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া হয়েছে। পেনাল কোডের 310 ধারা, এই 310 ধারাতে ডেফিনেশন অফ থাক বা ঠগের সংজ্ঞা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই ঠগ আসলে কারা? এই যে আমরা যে ঠগ বলতেছি, এই ঠগ আসলে কারা বা আমরা কাদেরকে ঠগ বলবো? এই ঠগ আসলে কারা বা আমরা কাদেরকে ঠগ বলবো? আমরা পড়তেছি 310 ধারা পেনাল কোড। আপনারা এই প্রশ্নটির উত্তর লিখুন যে হোয়াট দ্য থাক, মানে কারা হচ্ছে ঠগ বা কাদেরকে আমরা ঠগ বলবো বা ঠকের ডেফিনেশন কি, কোন ব্যক্তি ঠগ? 310 ধারাতে আসলে কি বলা হয়েছে এটা সবাই আমরা পারি। জানতে চাই এই 310 ধারাতে যে ঠকের ডেফিনেশন দেওয়া আছে, সেই ঠগ কাকে বলে? ঠগ কাকে বলে? সবাই একটু লিখতে থাকুন, আমি কমেন্ট পড়ি। আমাকে ভালোবেসেছেন লেবু মিয়া ভাই শেয়ার করেছেন, রুকান খান দাদা শেয়ার করেছেন, বিপুল চন্দ্র শীল শেয়ার করেছেন, অঞ্জন দেব দাদা শেয়ার করেছেন, ফাহিমা সুলতানা চৌধুরী আপু শেয়ার করেছেন, নাজমিন নাহার সালমা আপু শেয়ার করেছেন, বিপুল চন্দ্র শীল দাদা 10টা গ্রুপে, লাভ ইউ দাদা। আমি জাস্ট জানতে চাই হোয়াট ইজ থাক বা ঠগ কাকে বলে? যেটা আমরা জানি যে আন্ডার পেনাল কোড সেকশন 310 deals with the definition of থাক। দ্যাট মিনস যে 310 যে ঠগ সম্বন্ধে বলা হয়েছে আমরা সবাই জানি, বাট ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি, কাকে বলে? আমাকে ভালোবেসেছেন শাহিনুজ্জামান শাহিন ভাই শেয়ার করেছেন, আইডিয়াল কবির ভাই শেয়ার করেছেন, শামিমা শশী আপু শেয়ার করেছেন, মনসুর আহমেদ নাইম ভাই শেয়ার করেছেন, সুজয় রায় দাদা। ওকে, ঠকের ডেফিনেশনটা একটু জানতে চাই। এটা বিষয়টা একটু ক্রিটিক্যাল, তো এই কারণে আমি একটু পরে আনসার করব। আমি আপনাদের কাছে শুনতে চাই ঠগ কি। কামাল হোসেন ভাই শেয়ার করেছেন, আনোয়ার হোসেন ভাই শেয়ার করেছেন। ঠগ কি? মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই বরিশাল থেকে শুনছেন, লাভলু ফয়সাল ভাই শেয়ার করেছেন। যারা বড় মনের মানুষ, যারা ভালো জিনিস শেয়ার করতে পারে, তারাই মিঠুন শাহ লাইভ শেয়ার করে, আমি এটা বিশ্বাস করি। আমার প্রশ্ন হচ্ছে ঠগ কি জিনিস? পেনাল কোডের 310 ধারাতে যে ঠকের ডেফিনেশন দেওয়া হয়েছে, ঠগ কি জিনিস?
বা কোনটাকে আমরা ঠক বলবো? আচ্ছা, একটু মিলায় নেন তো যে আমরা এই জিনিসটাতে ভুল করি কিনা। আলমগীর হোসেন ভাই শেয়ার করেছেন, আমরা এই জায়গাটাতে ভুল করি কিনা একটু মিলান তো। আমি শুরু করি। নাজবিন নাজ সালমা আপু বলেছেন, যারা শিশু অপহরণ করে তাদের সাথে যে ব্যক্তি মিশে। শাহজাহান মন্ডল ভাই শেয়ার করেছেন। তাহলে আমরা ঠকের ডেফিনেশনে চলে যাচ্ছি। যারা শিশু অপহরণকারীদের সাথে চলে, আলাউদ্দিন সৈকত ভাই বলছেন। বাট আমরা একটা জিনিস ভুলভাবে শিখি, যে ইভেন আমার কাছে যারা ক্লাস করে তাদের কমেন্ট আমি দেখলাম উত্তর সঠিক। এছাড়া আমি এবং ইভেন আমার কাছে যারা প্রিলি রিটেন ভাইবা পড়ে তারাও সঠিকভাবে বলতে পারে নাই। আমরা ঠক বলতে যেটা বুঝি, যে মেজবা ভাই বলছে অভ্যাসগত অপরাধী, এনামুল হক দাদা শেয়ার করেছেন। আচ্ছা, আজকে যদি সব সময় বা আমি যতক্ষণ থাকবো ততক্ষণ যদি 200-র উপরে আপনারা সব উপস্থিত থাকেন, তাহলে লাইভের আলোচনাটা অনেক টাইম করবো আর কি। ঠিক আছে, ওকে। নাজমুল হোসেন ভাই, দাদা 30 বার ফোন দিলাম, ফোনটা ধরলেন না। দাদা আমি আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম। আসলে আমাকে ফোন দিলে সবসময় পাওয়া যাবে রাত 12:30টার পর, বা দিনে যদি ফোন দেন সেটা হচ্ছে সকাল সকাল, রাত 12:30টার পর, আর দিনে হচ্ছে সকাল 10টা-11টার আগে। এই মধ্যবর্তী সময় আসলে আমি কী করি আমি নিজেও জানি না। নাজমুল ইয়াসমি শেয়ার করেছেন। লবদু ফয়সাল ভাই বলেছেন, যে স্বভাব সুলভভাবে হত্যা অপহরণ করে এবং এর দলভুক্ত কি, এবং এর দলভুক্ত। যারা নতুন আছেন, প্রতিদিন রাত 11টা 25 মিঠুন সাহা লমাস্টার এই পেজে, যে পেজটি দেখতেছেন এই পেজে লাইভ ক্লাস হয় সম্পূর্ণ ফ্রি। যদিও আমি টাকার বিনিময়ে পড়াই। সেটা হচ্ছে 24 আগস্ট আমার MCQ ব্যাচ শুরু হবে। 3 মাসের কোর্স, 3 মাসে আমি প্রিলিমিনারি বার কাউন্সিল যা আছে শেষ করে দিব 1500 টাকা। আর একই সাথে আমার এই লাইভ ক্লাসটা কিন্তু সবসময় চলবে রাত 11টা 25, যেটা সারা বাংলাদেশের সবাই দেখতে পারবেন, বা সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন আপনারা মিঠুন সাহার ভালোবাসা আপনারা শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন। আচ্ছা, নেট প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা, সবকিছু ঠিক আছে, ক্লিয়ার আছে কিনা, আমার চেহারা ঠিক আছে কিনা? ওকে, শুরু করি। আমরা যে জিনিসটা ভুলভাবে শিখি 310 ধারাতে ঠকের ডেফিনিশন হিসেবে, প্রথমত আমরা বলি যেই ব্যক্তি অভ্যাসগতভাবে দস্যুতা করে তাকে আমরা ঠক বলি। দ্বিতীয় ভুলটা করি, যেই ব্যক্তি অভ্যাসগতভাবে শিশু চুরি করে বা শিশুদেরকে অপহরণ করে তাকে আমরা ঠক বলি, আবার আমরা যেই ভুলটা করি, আমরা বলি যেই ব্যক্তি অভ্যাসগত দস্যুদের সাথে বা অভ্যাসগত শিশু অপহরণকারীদের সাথে চলাফেরা করে এবং একই সাথে তাদের সাথে শিশু অপহরণ করে এবং দস্যুতার মতো অপরাধে জড়িয়ে পড়ে, তাদেরকে আমরা ঠক বলি। তাহলে আমরা তিনভাবে আমরা 310 ধারাকে শিখি এবং 3ভাবেই আমরা ভুল করি।
তিনভাবেই আমরা ঠক শিখি। 310 ধারার 3 ভাবেই আমরা ভুল করি। অনেকেই আমরা করি না, অধিকাংশ ভুল করি। আমি ভুলটা করতাম, আমি গত 1 বছর হলো এই ভুলটা শিখছি আর কি। যে ব্যক্তি অভ্যাসগতভাবে দস্যুতা করে বিষয়টা এরকম না। মনে করেন গ্রামে বা শহরে দেখবেন কি কিছু লোক আছে, একদম লোক আছে যারা সবসময় ডাকাতি করে, যারা সবসময় দস্যুতা করে। এদের সাথে গিয়ে আড্ডা দেয়, মানে এমন ভাবে মিশে একেবারে তাদের মধ্যে ঢুকে যায়, মানে বন্ধু, মানে দস্যুদের সাথে বন্ধুত্ব। যারা চাইল্ড স্টিলিং করে, যারা শিশু অপহরণ করে বা শিশু চুরি করে, তাদের সাথে মিশে। ফখরুল আলম ভাই শেয়ার করেছেন, তাদের সাথে কি করে মিশে, তাদের সাথে মিশে। এরকম কিছু কিন্তু লোক আছে। আচ্ছা, আমি একটা দস্যুর সাথে মিশলাম, তার মানে কি এটা যে আমিও দস্যুতা করতেছি? আচ্ছা, আমাদের চলার লাইফে, আমাদের চলন্ত জীবনে আমরা অনেক খারাপ মানুষের সাথে মিশি না? আমারই তো অনেক বন্ধু বান্ধব আছে, আমারই তো অনেক সিনিয়র আছে, জুনিয়র আছে, যারা মদ গাঁজা সব খায়, এবং আমি তাদের সাথে চলি। আমি চলি বলেই কি আমি সিগারেট খাই? আমি চলি বলেই কি তাদের মতো করে গাঞ্জা খাই? আমি চলি বলেই কি তাদের মতো করে ইপটিজিং করি? না, আমি তো সেটা করি না, বাট আমি তাদের সাথে মিশতেছি, আমি তাদের সাথে কিন্তু মিশতেছি। তাহলে বিষয়টা দাঁড়ালো মিশা মানে মেলামেশা করা, আর মেলামেশা করে অপরাধটা করা দুইটা আলাদা জিনিস। একটা হচ্ছে মেলামেশা করা, আর একটা হচ্ছে মেলামেশা করে অপরাধ করা, দুইটা আলাদা জিনিস। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যারা এই হ্যাবিচুয়াল রোবার্সদের সাথে মিশে, যারা চাইল্ড স্টিলিং করে তাদের সাথে মিশে, যারা মেলামেশা করে, এমন ভাবে মেলামেশা করে যে দস্যুরাই হচ্ছে তার আপন জন, তারাই হচ্ছে তার প্রকৃত বন্ধু, এরা হচ্ছে আপনার ঠক। একটা ব্যাপার খেয়াল করছেন, 311 ধারাতে এই মেলামেশার জন্য শাস্তি বলে দিছে মেলামেশার জন্য শাস্তি বলে, শুধুমাত্র মেলামেশা না, মানে রোবারি করার উদ্দেশ্যে, দস্যুতা করার উদ্দেশ্যে, অপহরণ করার উদ্দেশ্যে। একটা হচ্ছে মেলামেশা করা, আর একটা হচ্ছে উদ্দেশ্য নিয়ে মেলামেশা করা। এখানে উদ্দেশ্য নিয়ে মেলামেশাটা হবে। এখানে শাস্তি দিয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড। কেন? এই রোবারি বা চাইল্ড স্টিলিং করার উদ্দেশ্যে আমি যদি রোবারদের সাথে মিশি, যারা চাইল্ড স্টিলিং করতেছে তাদের সাথে মিশি, তাহলে আমার শাস্তি হচ্ছে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। 311 ধারাতে বলছে, দেখেন, মেশার জন্য, উদ্দেশ্য নিয়ে মেশার জন্য আমার শাস্তি হচ্ছে এটা। কেন? আপনি ভালো মানুষ, আপনি কেন খারাপ মানুষের সাথে মিশবেন? আপনি ভালো মানুষ, আপনি কেন দস্যুতা করার উদ্দেশ্যে রোবাজদের সাথে কেউ মিশবেন? এই জন্য আপনার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, ধারা 311। ধারা 311। আচ্ছা, আপনারা শেয়ার করতে থাকেন। আজকে যতক্ষণ পর্যন্ত 200-200 উপরে প্রেজেন্ট থাকবেন ততক্ষণ পর্যন্ত লাইভ ক্লাস চলবে। আজকে কোনো টাইম নাই, সেটা যদি রাত 2টা বাজে, রাত 2টায় শেষ হবে। ক্লিয়ার?
আব্দুল্লাহ মুস্তাকিম ভাই শেয়ার করেছেন 13টা গ্রুপে এবং 4টি ইন্ডিভিজুয়াল গ্রুপে, অসংখ্য ধন্যবাদ। রাকিবুল হাসান ভাই, আমি এই বছর রিটেন ফেল করেছি, আগামী বছর পরীক্ষা দিব, কোচিং করতে চাই। আচ্ছা, আমি যে রিটেন ব্যাচটা শুরু করব সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আমি ঘোষণা দিয়ে দিব। 4 মাস কোর্সটা চলবে, 4 মাসের রিটেন কোর্স শেষ করে দেওয়া হবে এবং ফি নেব 2000 টাকা 4 মাসের জন্য। আর যারা প্রিলিতে ভর্তি হবেন, প্রিলির ক্লাস শুরু হবে 24শে আগস্ট থেকে, মানে 2-3 দিন পরে। সেখানে আমি 3 মাসের মধ্যে প্রিলি কোর্স শেষ করে দিব, বার কাউন্সিল মানে এমসিকিউ কোর্স। 3 মাসের প্যাকেজ হচ্ছে 1500 টাকা। যারা ভর্তি হতে চান, যারা ক্লাস করতে চান, তারা আমাকে একটা ফোন করবেন অথবা মেসেজ করবেন, 1500 টাকা বিকাশ করবেন, একটা গ্রুপে অ্যাড করব, ক্লাস শুরু হয়ে যাবে 24শে আগস্ট। ওকে, সুব্রত ধর দাদা শেয়ার করেছেন। আচ্ছা, কামাল হোসেন ভাই শেয়ার করেছেন, মনসুর আহমেদ নাইম ভাই শেয়ার করেছেন। ওকে, সাইফুল ইসলাম ভাই শেয়ার করেছেন। ওকে, প্যানেল কোডের আমরা আরেকটা জায়গায় ঘুরে আসতে চাই। 307 ধারা, তসলিমা আক্তার আপু শেয়ার করেছেন। 307 ধারা 307-এ অ্যাটেম্পট টু মার্ডারের পানিশমেন্টের কথা বলছে, বাট এই জায়গাটাতে আমরা একটু ভুল করি যে অ্যাটেম্পট টু মার্ডারের শাস্তি কি। ধরেন আমাকে কেউ খুনের চেষ্টা করলো, এক, আমাকে কেউ খুন করবে এই উদ্দেশ্যে সে আমাকে আঘাত করলো, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে একটা লোক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, when any person offending under this section is under sentence of imprisonment for life, if hurt is caused, be punished with death. মানে এরকম হলো যে একটা লোক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, সে আমাকে খুন করার চেষ্টা করলো, সেই ক্ষেত্রে শাস্তি কি হবে? হত্যার চেষ্টা করলো। এখানে 3টা ভাগে অ্যাটেম্পট টু মার্ডারের শাস্তির কথা বলা হয়েছে 300 ধারায়? 307 ধারায়। যেটা বলছে যে আমরা বলি 10 বছরের যাবজ্জীবন মৃত্যুদণ্ড না, এখানে আমরা এটাকে ভাগ করি। 307 ধারা যদি কারোর সামনে বই থাকে, একটা হচ্ছে আমি যদি অ্যাটেম্পট টু মার্ডার করি, একটা হচ্ছে খুনের চেষ্টা করলাম, আমার শাস্তি হচ্ছে 10 বছর, আপ টু 10 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, 10 বছর পর্যন্ত কারাবাস। আর আরেকটা হচ্ছে আমি খুনের চেষ্টা করতেছি, মানে খুনের চেষ্টার অংশ হিসেবে আমি আপনাকে আঘাত করলাম, যদি আমি আঘাত করি সেই ক্ষেত্রে আমার শাস্তি হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড। আরেকটু হচ্ছে আমি কনভিক্টেড ফর লাইফ, সে যদি খুনের উদ্দেশ্যে আমাকে আঘাত করে বা খুনের চেষ্টা করে, একজন ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, কনভিক্টেড ফর লাইফ, সে যদি আমাকে খুন করার চেষ্টা করে এবং অংশ হিসেবে আমাকে আঘাত করে, ইফ হার্ট ইজ কস্ট, আমাকে যদি আঘাত করে, সেই ক্ষেত্রে শাস্তি হবে ডেথ। মানে অ্যাটেম্পটস বাই লাইফ কনভিক্টস হলে আমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা ডেথ সেন্টেন্স। ওকে, আজকে লং টাইম থাকবো। আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত 200 জনের উপরে উপস্থিত থাকবেন ততক্ষণ পর্যন্ত লাইভ ক্লাস চলতে থাকবে। তাসলিমা আক্তার আপু শেয়ার করেছেন।
শেয়ার করেছেন নতুন করে বিপ্লব কুমার দাদা, নতুন করে শেয়ার করেছেন লোকেন বড়ুয়া দাদা, 3টি শেয়ার করেছেন। শেয়ার করেছেন বিপ্লব সুশীল দাদা, শেয়ার করেছেন নাজনীন ফারজানা আপু। ওকে, যতক্ষণ পর্যন্ত 200-র উপরে প্রেজেন্ট থাকবেন ততক্ষণ পর্যন্ত ক্লাস হবে। শেয়ার করেছি 10টা আলানা আপু, অসংখ্য ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ। আমরা পেনাল কোডের আরেকটা জায়গাতে যাই। আমরা একটা জায়গা শুধু পড়ব। ধরেন এটা আমাদের ব্রেনকে ক্লিয়ার করা। উই অল নো দ্যাট সেকশন, আমরা সেই সেকশনটা পারি। রাইট টু প্রাইভেট ডিফেন্স। রাইট টু প্রাইভেট ডিফেন্স আত্মরক্ষার অধিকার। আমার প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নটা আপনার রিটেনও কিন্তু আসতে পারে, এরকম হুবহু কোশ্চেন আপনি পাইতে পারেন। প্রশ্নটা হচ্ছে, রাইট টু প্রাইভেট ডিফেন্স ইজ সো এক্সপান্ডেড। রাইট টু প্রাইভেট ডিফেন্স ইজ সো এক্সপান্ডেড, মানে আত্মরক্ষার অধিকার খুবই সম্প্রসারিত। এটা মনে করেন আপনার জন্য একটা প্রশ্ন রিটেন পরীক্ষায় আসছে। বার কাউন্সিল রিটেন বা জুডিশিয়ারি রিটেনে আসছে। একটা জিনিস মনে রাখবেন, রিটেনের পড়া যদি আপনার ক্লিয়ার হয়, প্রিলির জন্য সেটা ডাল ভাত। রিটেনের কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার হয়, প্রিলির জন্য আপনার কিছুই না, কোনো ভয়ই থাকবে না। কারণ রিটেনে কনসেপ্ট ক্লিয়ার করে আমাদেরকে পড়াশোনা করতে হয়। তাহলে আমরা কি পড়তেছি? আমার প্রশ্নটা হচ্ছে, রাইট টু প্রাইভেট ডিফেন্স ইজ সো এক্সপান্ডেড, ইজ সো এক্সপান্ডেড, খুবই সম্প্রসারিত আন্ডার দ্য পেনাল কোড 1860, 1860 সনের দণ্ডবিধির আলোকে রাইট টু প্রাইভেট ডিফেন্স আত্মরক্ষার অধিকার ইজ সো এক্সপান্ডেড, খুবই সম্প্রসারিত। আবার যদি আরেকটু ভিন্নভাবে আমরা প্রশ্নটা আলোচনা করি, the application of right to private defense, the application of right to private defense is so expanded, right to private defense এর ক্ষেত্রটা অনেক বেশি বড়, অনেক বেশি সম্প্রসারিত, অনেক বেশি বড়, অনেক বেশি সম্প্রসারিত। এই প্রশ্নটার উত্তর আমরা দেখব এবং এই প্রশ্নটা আপনাকে অনেক প্রশ্নের উত্তর ক্লিয়ার করে দিবে। যে প্রশ্নের উত্তর ক্লিয়ার করে দিবে সেই প্রশ্নগুলো আমি আপনাদেরকে আজকে বলবো। বা একটাই সত্য, উপস্থিতির সংখ্যা 200-র নিচে নামলেই কথা আজকে অফ হয়ে যাবে। ভালোবাসাটা দেখতে চাই কতটা শেয়ার হয় আজকে। 200-র নিচে সদস্য যেন না নামে, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তাহলে আমার কনফিডেন্সটা কমে যাবে, মুখের কথা অফ হয়ে যাবে। আমি তো বলছি আজকে প্রয়োজনে সারা রাত ক্লাস হবে, বাট উপস্থিতি 200 থাকতে হবে মিনিমাম। ওকে, আমার প্রশ্নটা ছিল, দ্য রাইট টু প্রাইভেট ডিফেন্স ইজ সো এক্সপান্ডেড, আত্মরক্ষার অধিকার অনেক বেশি সম্প্রসারিত। আমরা কিভাবে ব্যাখ্যা করব? দেখেন, একটা প্রশ্নকে কতটা সেকশন রেফার করে আনসার করতে হয়, আনসার করলে বেশি নম্বর পাওয়া যায়। আমরা সেকশন 96-এ যাব। সেকশন 96 itself so expanded, ধারা 96 নিজেই কিন্তু সম্প্রসারিত। এই প্রশ্নটাও লিখেন যে 96 ধারা রাইট টু প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে নিজেই সম্প্রসারিত, নিজেই ব্যাপকতা ধারণ করে। বাট হাউ, কিভাবে, সেটাও আমরা দেখব। বাট আমরা একটা প্রশ্নকে মাথায় রেখে আলোচনা করতেছি যে দ্য রাইট টু প্রাইভেট ডিফেন্স ইজ সো এক্সপান্ডেড। আপনাকে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা আত্মরক্ষার অধিকারের ব্যাপকতা নিয়ে আলোচনা করুন তো, আত্মরক্ষার অধিকারের ব্যাপকতা নিয়ে আলোচনা করুন।
এবার আমরা চলে যাই, বলতে হবে স্যার সেকশন 96 ধারায় আত্মরক্ষার অধিকারের বেসমেন্ট হিসেবে আত্মরক্ষার অধিকারের ব্যাপকতা বা সম্প্রসারিত রূপ নিয়ে আলোচনা করছে। কারণ সেকশন 96 স্পষ্ট করে বলে দিছে নাথিং ইজ অ্যান অফেন্স, নাথিং ইজ অ্যান অফেন্স, কোনো কিছু অপরাধ না, হুইচ ইজ ডান, যেটা করা হয়। কেন 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 কিভাবে? নাথিং ইজ অ্যান অফেন্স, কোনো কিছুই অপরাধ না, হুইচ ইজ ডান, যেটা করা হয়। কেন? কোন পারপাসে? কোন পারপাসে? পারপাসটা হচ্ছে ইন দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স, ইন দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষার অধিকার অনুশীলনে, আত্মরক্ষার অধিকার প্রয়োগে। তার মানে আত্মরক্ষার অধিকার প্রয়োগে যদি কোনো কাজ করা হয় সেটা অপরাধ হলেও কিন্তু অপরাধ না, সেটা অপরাধ হলেও কিন্তু অপরাধ না। 96 আমাদের প্রশ্নটা মনে আছে? আমাদের প্রশ্নটা হচ্ছে রাইট টু প্রাইভেট ডিফেন্স ইজ সো এক্সপান্ডেড আন্ডার দ্য পেনাল কোড 1860, 1860 সনের দণ্ডবিধির আলোকে আত্মরক্ষার অধিকার খুবই সম্প্রসারিত। একটা কথাও প্লিজ মিস করবেন না, দেখবেন কত সুন্দর করে আনসার বা কত সুন্দর করে আলোচনা করা যায়। ওকে, সেকশন 96 বলছে ব্যক্তিগত আত্মরক্ষার জন্য সম্পাদিত কাজ অপরাধ নয়। ওকে, বাট এই যে কোনো কিছুই অপরাধ নয় যেটা করা যায়, কোনো কিছুই অপরাধ নয় যেটা করা যায়, আত্মরক্ষার অধিকার প্রয়োগে। এখন কথা হচ্ছে ভাই, এই আত্মরক্ষার অধিকার প্রয়োগে বা আত্মরক্ষার অধিকার অনুশীলনে যে বলা হয়েছে যে কোনো কিছু করা হলে সেটা অপরাধ না, তাহলে আমি প্রয়োগটা কোথায় করব? আমার প্রয়োগের জায়গাটা কোথায়? রাইট টু প্রাইভেট ডিফেন্স আমি কোথায় অ্যাপ্লাই করব? অ্যাপ্লাইতে গিয়া ভাই আরো বেশি সম্প্রসারিত করে তুলছে রাইট টু প্রাইভেট ডিফেন্সকে। কিভাবে? সেকশন 97 বলছে যে রাইট টু প্রাইভেট ডিফেন্স আপনি কোথায় অ্যাপ্লাই করতে পারবেন। রাইট টু প্রাইভেট ডিফেন্স ইজ নট অ্যাপ্লাইড প্রাইভেটলি। খেয়াল করেন, রাইট টু প্রাইভেট ডিফেন্স ইজ নট অ্যাপ্লাইড প্রাইভেটলি, মানে সেলফ ডিফেন্স শুধুমাত্র নিজের সম্পত্তি নয়, অন্যের সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রেও আপনি রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র নিজের দেহ নয়, অন্যের দেহ রক্ষা করার ক্ষেত্রে আপনি রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন যখন বলা হচ্ছে, এবার খেয়াল করবেন, যখন বলা হচ্ছে অন্যের দেহ প্লাস অন্যের সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যায়, দ্যাট মিনস রাইট টু প্রাইভেট ডিফেন্স ইজ সো এক্সপান্ডেড। আত্মরক্ষার অধিকার খুবই সম্প্রসারিত এই অন্য শব্দটি ব্যবহার করার কারণে। শুধুমাত্র এটাই নয়, শুধুমাত্র এটাই নয়, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যিনি আত্মরক্ষা
করতে চান বা যিনি আত্মরক্ষা করেছেন তিনি মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন কাকে? অ্যাসাইলেন্টকে। অ্যাসাইলেন্ট ASAILANT, অ্যাসাইলেন্ট, যিনি অ্যাসল্ট করেন, আঘাত করেন। অ্যাসাইলেন্টের বাংলা হচ্ছে আক্রমণকারী। তাহলে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। আপনি রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতেছেন বাট মৃত্যু ঘটাইতেছেন। খেয়াল করবেন, মৃত্যু ঘটানো কি চারটা খানি কথা? মৃত্যু ঘটাইতেছে, তাহলে রাইট টু প্রাইভেট ডিফেন্স কি বড় করে নাই? রাইট টু প্রাইভেট ডিফেন্সকে অনেক বেশি স্পেস দেয় নাই? অবশ্যই দিছে। তাহলে দেখেন সেকশন 96 বলছে আত্মরক্ষার অধিকারে যা কিছুই করা হয় কোনো কিছু অপরাধ নয়। 97 বলছে ইভেন অন্যের সম্পত্তি, অন্যের দেহ রক্ষা করার ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। এমনকি ধারা 100 এবং 103 বলা হয়েছে সম্পত্তি এবং দেহ এবং সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার হিসেবে আক্রমণকারীকে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়। আমার প্রশ্নটা হচ্ছে দ্য রাইট টু প্রাইভেট ডিফেন্স ইজ সো এক্সপান্ডেড। আত্মরক্ষার অধিকার খুবই সম্প্রসারিত। আমাদের উপস্থিতির সংখ্যা এখন 149। কি করব? প্রশ্নের উত্তরটা কি শেষ করব? আপনারা যেটা বলবেন সেটাই। 106 ধারাতে গিয়ে দেখেন কি বলছে। 106 ধারাতে গিয়ে বলছে যে অন্যের দেহ, অন্যের সম্পত্তি, এমনকি মৃত্যু শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে আপনি কোনো নির্দোষ ব্যক্তিকে ক্ষতিও করতে পারবেন। আপনি জানেন যে রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে গেলে, আপনি জানেন রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে গেলে এখানে নির্দোষ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বা নির্দোষ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে, রিস্ক থাকে। সেই জায়গাতে আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো। সেই জায়গাতে আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো। তার মানে নির্দোষ ব্যক্তিকে আমি মেরে ফেলতেছি, নির্দোষ ব্যক্তিকে আমি আঘাত করতেছি। আমার গুলিটা আক্রমণকারীর বডিতে না লেগে লাগলো নির্দোষ ব্যক্তির গায়ে, তারপরও আমি অপরাধী না। তার মানে ধারা 106 আলোকে আমরা একজন ইনোসেন্ট পারসন ক্ষতিগ্রস্ত হতে পারে এই সম্ভাবনা, এই রিস্ক থাকা সত্ত্বেও, এই ঝুঁকি থাকা সত্ত্বেও আত্মরক্ষার অধিকার হিসেবে আমরা নির্দোষ ব্যক্তিকেও ক্ষতি করতে পারবো। সেটা যে কোনো ক্ষতি হতে পারে, সিম্পল আর গ্রিভিয়াস আর ডেথ, এনিথিং। তাহলে আমার প্রশ্নটা কি ছিল? আচ্ছা, 106 ধারাতে আমরা একটা ভুল পড়াশোনা করি। যাক, আমরা একটু প্রশ্নটা শেষ করি। The right to private defense is so expanded under the Penal Code 1860. Right to private defense, আত্মরক্ষার অধিকার অনেক বেশি সম্প্রসারিত। আত্মরক্ষার অধিকারের জায়গা, প্রয়োগের জায়গাটা অনেক বেশি বড়।
এটার আলোচনার অংশ হিসেবে আমরা 96 আনলাম, 97 আনলাম, 100 আনলাম, 103 আনলাম, 106 আনলাম। 106 ধারাটা আমি একটু ক্লিয়ার করতে চাই। আচ্ছা বলেন, 106 ধারাতে কিন্তু আপনার লিমিটেশন আছে। দেখেন আমরা ভুলটা কিভাবে শিখি। আমরা কথায় কথায় বলি, বা আমরা যখন পড়াশোনা করি, ইভেন আমি যখন পড়াশোনা করতাম, এখন তো আর পড়াশোনা করি না, মানে বাসায় পড়ার সময় পাই না আর কি। আপনাদের সাথে যতটুকু সময় পাই ততটুকু, আর বাকিটা সময় আমার কোম্পানিতে সময় দেই, কাস্টমারদের সাথে খালি বকবক করি, ভাই আমার ফিনা সাবান কিনেন, ফিনা সাবান কিনেন, এই সমস্ত কথাবার্তা বলি, কিন্তু কেউ নেয় না। আচ্ছা, 106 ধারাতে কি বলছে? এখানে একটা লিমিটেশন দিছে, এখানে একটা সীমাবদ্ধতা দিছে। সীমাবদ্ধতাটা কি? আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে একটা ইনোসেন্ট পারসনকে মেরে ফেলবেন, এতই সহজ? দুনিয়াটা এতই সহজ? আপনাকে এখানে কন্ডিশন দিয়ে দিছে। কন্ডিশন হচ্ছে যখন হচ্ছে আক্রমণকারী আপনাকে আক্রমণ করতে আসবে, তখন আপনার মধ্যে একটা আশঙ্কা সৃষ্টি হতে হবে, তখন আপনার মধ্যে একটা ভয় সৃষ্টি হতে হবে। কিসের ভয়? মৃত্যুর ভয়। কিসের ভয়? মৃত্যুর ভয়। যদি আপনার মধ্যে মৃত্যুর ভয় না জাগে, আপনার মধ্যে যদি আশঙ্কা সৃষ্টি না হয় যে আক্রমণকারী যেভাবে আমাকে আক্রমণ করতে আসতেছে, এর ফলে আমার মৃত্যু হতে পারে, সেই ক্ষেত্রে আপনি ইনোসেন্ট পারসনকে ক্ষতি করতে পারবেন না। তার মানে ইনোসেন্ট পারসনকে ক্ষতি করে ফেলবেন, ইনোসেন্ট পারসনের গায়ে গুলি ছুড়বেন, ইনোসেন্ট পারসন আছে এটা আপনি জানতেছেন, সে লোকটাকে মেরে ফেলবেন, বিষয়টা এত সহজ না। 106 ধারাতে স্পষ্ট করে বলে দিছে, আপনাকে এখানে সত্য ফুলফিলড হতে হবে। এখন আপনি যদি বলেন যে এই লোক তো আমাকে কলম দিয়ে আঘাত করতে আসছিল, আমি তো এমন ভয় পাইছি, আমার কাছে মনে হয়েছিল আমি মরে যাব, আর কলমের গুতায় আমি মরে যাব। আপনি বলতেছেন সে আমাকে মিঠুন সাহার ল ভাইবা ম্যাজিক বইটি দিয়ে আঘাত করতে আসছে। আমি ভাবছিলাম যে মিঠুন সাহার ল ভাইবা ম্যাজিক দিয়ে আঘাত করলে আমি মারা যাব, মরে যাওয়ার একটা ভয় সৃষ্টি হয়েছে আমার মধ্যে। এই কারণে আমি আক্রমণকারীকে মারতে চাই, কিন্তু দেখলাম আক্রমণকারীর পাশে একটা নির্দোষ ব্যক্তি দাঁড়ানো, তারপরও আমি ঝুঁকি নিয়ে আক্রমণকারীকে গুলি ছুড়লাম। আক্রমণকারী না মরে গেল নির্দোষ ব্যক্তি, কিন্তু আমি দায়ী না। আপনি বলতেছেন কিন্তু আমি দায়ী না, কারণ মিঠুন সাহার যে বই ছিল ল ভাইবা ম্যাজিক, সেটা দিয়ে আঘাত করলে আমি মরে যেতে পারতাম। নো, এত সহজ না। একটা বই কি আপনাকে মৃত্যুর ভয় জাগাতে পারে? ভাই আপনাকে জাগাইতে পারে, একটা সাধারণ মানুষকে পারবে? যার কমন সেন্স আছে তাকে কি পারবে? যে অর্ডিনারি পিপল পারবে না। তার মানে আপনি বললেন যে আমি ভয় পাইছিলাম, আমি মারা যাব, এই কারণে ইনোসেন্ট ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করছি না, ইম্পসিবল। কিন্তু যদি বলেন এ লোকটা তলোয়ার দিয়ে আমাকে আঘাত করতে আসছিল, এ লোকটা আমাকে গুলি ছুড়তে লাগছিল, তবে তলোয়ার দিয়ে আঘাত করলে ঘেসাং মানে কাটা, মারা যাব, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ, সেখানে আমার মৃত্যুর ভয় ছিল। তার মানে সেকশন 106 স্পষ্ট করে বলে দিছি আপনার মধ্যে মৃত্যুর আশঙ্কা থাকতে হবে।
আপনার মধ্যে রিজনেবল অ্যাপ্রিহেনশন ফর হোয়াট, রিজনেবল অ্যাপ্রিহেনশন অফ ডেথ থাকতে হবে। ঠিক তখনই আপনি ইনোসেন্ট পারসনকে হার্ম করার জন্য বা ইনোসেন্ট পারসন ক্ষতিগ্রস্ত হতে পারে এটা জানেন, জানার পরেও আক্রমণকারীর উদ্দেশ্যে আঘাত চালাইতে পারবেন। তাহলে 106 এর লিমিটেশন সীমাবদ্ধতা দেখলাম। তার মানে আপনি চাইলে কি ইনোসেন্ট পারসনকে ক্ষতি করতে পারবেন? নো। এখানে দেখতে হবে যে আপনার মধ্যে অ্যাপ্রিহেনশন বা ভয়টা ছিল কিনা মৃত্যুর। ঠিক আছে, ওকে। আমরা আজকে আর ক্লাস করব না। আজকে অনেক বেশি ভালোবাসা পাইছি। আজকে অনেকে শেয়ার করেছেন, বিশ্বাস করেন, আই লাভ ইউ। কারণ আমি মনে করি আজকের মিঠুন শাহ যতটুকু অর্জন আমার জীবনে, ততটুকু মানুষের ভালোবাসা, আপনাদের ভালোবাসা, সকলের ভালোবাসা। এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। যারা নতুন আছেন, প্রতিদিন রাত 11টা 25 এই পেজে প্রতিদিন রাত 11টা 25 লাইভ ক্লাস হয়, যেটা বাংলাদেশে মোটামুটিভাবে প্রথম, কারণ কেউ প্রতিদিন আয়োজন করে নাই। এবং আমার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখবেন, সারা বাংলায় আইনের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন। এই কারণে যে আইন হচ্ছে পানির মতো সহজ, এই জিনিসটা জাস্ট আপনারা বুঝিয়ে দিবেন। এই জিনিসটা বোঝানোর জন্য হলেও আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। শুধু এখানেই না, আপনি যখন ক্লাসরুমে ক্লাস করতেছেন তখন বলবেন যে মিঠুন শাহর পেজটা ফলো করো, মিঠুন শাহর ইউটিউব চ্যানেলটা দেখো, আইন সহজ নাকি কঠিন আমাকে পরে উত্তর দিবা। আপনি আপনার ডিপার্টমেন্টে বলবেন, আইন যেখানেই আছে সেখানেই বলবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। একটা জিনিস আমি জাস্ট বুঝাইতে চাই যে যারা বার কাউন্সিল পরীক্ষা দিতে যাচ্ছে, যারা জুডিশিয়ারি পরীক্ষা দিতে যাচ্ছে, যারা হতাশ, যারা মনে করে আইন হচ্ছে পাহাড় সমান কঠিন, যারা মনে করে বার কাউন্সিল জীবনও আমি পাশ করব না, জুডিশিয়ারি জীবনও পাশ করব না, যারা মনে করে পাশ করাটা একটা চ্যালেঞ্জ, যারা মনে করে আমি 4বার 5বার পরীক্ষা দিচ্ছি, জীবন আর পরীক্ষাই দিব না বার কাউন্সিল, যাদের মধ্যে হতাশা আঁকড়ে ধরছে, তাদের কাছে পৌঁছে দিবেন আমার চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটি। আজকের মতো এখানেই থাকলো। আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ অল। থ্যাংক ইউ। গুড নাইট।